হয়তো আমি এরপরে যে কথাটা বলবো সেই কথাটা বললে হয়তো আমার কাছে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে বিভিন্ন প্রেশারাইজ আসতে পারে। আমি তারপরেও বলতে বাধ্য হচ্ছি, সম্প্রতি জামালদায় একটি 11 বছরের নাবালিকাকে 65 বছরের একজন মানুষরূপী জানোয়ার, জানোয়ার বললে একটু ভুল বলা হবে, কারণ পশুদের মধ্যেও এ ধরনের প্রথা থাকে না, ইনি নরকের কীট বলবো, এক ধরনের অসভ্য জানোয়ার প্রকৃতির মানুষ বলবো, যার কোনো ধর্ম নেই, যার কোনো মানবিকতা নেই, মনুষ্যরূপী একজন মানুষ খেকো পশু নেই। এই সমস্ত মানুষকে এই 65 বছরের এনামুল মিয়া, একজন বৃদ্ধ মানুষ, যার হয়তো মেয়ের বয়সী, যার হয়তো নাতনির বয়সী 11 বছরের একজন নাবালিকাকে ধর্ষণ করেছে। এনাকে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই, যা বলবো মনে হয় কম পড়ে যাবে। ভিডিওর শুরুতে আমি বলবো, এই ধরনের নরকের কীটকে সরকার প্রশাসন সর্বোচ্চ শাস্তি দিক, এটা আমার প্রার্থনা। এবং এই মুহূর্তে এই জামালদার 11 বছরের একজন নাবালিকাকে ধর্ষণ নিয়ে পুরো উত্তরবঙ্গ বলা চলে তোলপাড়। ছাত্র ছাত্রী থেকে শুরু করে নাগরিক সমাজ সকলেই পথে নেমে পড়েছে যে সর্বোচ্চ শাস্তি চাই এই এনামুল মিয়ার। আমিও বলছি যে এই ধর্ষণের মামলার যা এই মুহূর্তে আইনি পদক্ষেপ রয়েছে, আইনি শাস্তি রয়েছে, তার থেকেও যদি কোনো সর্বোচ্চ শাস্তি থাকে এই এনামুল মিয়াকে দেওয়া হোক। আমরা সভ্য সমাজ, কোনো ধর্মের মানুষ এই ধরনের অপরাধকে স্বীকার করতে পারে না, সমর্থন করতে পারে না। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। কিন্তু বন্ধুরা, বিনা অপরাধে 9 জন গ্রেপ্তার হয়েছে এবং যাদের গ্রেপ্তার হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমি একজন হিন্দু হিসাবে একটি বিশেষ শ্রেণীর মানুষ যখন বারবার করে আমাদের হিন্দু সমাজের বাচ্চা নাবালিকার উপরে যখন এই ধর্ষণ করছে, কিন্তু আজকের এই ভিডিওর প্রসঙ্গ একাধারে আমার কাছে যেরকম প্রাথমিকতা রাখে হচ্ছে একটা আবেদন, একটা সমাজকে জাগানো যে এই ধরনের ধর্ষকের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষ পথে নামুক, প্রতিবাদ জানাক, এবং আমাদের দাবি একটাই যে এনার যেন সর্বোচ্চ শাস্তি হয়। কোনো রকমভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে যেন এনার মতো অপরাধীরা ছাড় না পায়। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এই দাবি জানানো, সমাজকে সচেতন করা, সমাজকে পথে নামার আহ্বান জানানো। কিন্তু তার পাশাপাশি আমার কিছু বিষয় রয়েছে, আমি যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি তখন সেই বিষয়টা নিয়ে চুলচেরা ভাবি, সেই বিষয়ের সঙ্গে জড়িত সমস্ত বিষয় নিয়ে ভাবার চেষ্টা করি। যা আজকে দিন দিন আমাদের মধ্যে এত জাগরুকতা, আমাদের মধ্যে এত সচেতনতা, আমাদের মধ্যে এত মানবিকতা, আমাদের মধ্যে এত শিক্ষা, তারপরও দিন দিন এই ধরনের অমানসিক কাজগুলো বেড়ে চলছে কেন? বিষয় হলো এটা যে যারা প্রতিবাদ করছে তারা কি প্রকৃতপক্ষে অপরাধের বিপরীতে, নাকি তার মধ্যে কেউ কেউ রয়েছে যারা মুখোশধারী রাজনৈতিক স্বার্থে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে? সেই বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা। আমি বলবো দুটো বিষয়। এক হচ্ছে যে আমাদের মধ্যে সমস্ত কিছু থাকার পরেও আমাদের মধ্যে শিক্ষা থেকে শুরু করে সচেতনতা, মানবিকতা, এই একটা কথা আছে না, মানুষ শব্দের অর্থ হচ্ছে মান এবং হুঁশ, যার মধ্যে রয়েছে মান হুঁশ থাকার পরেও কেন এত অমানবিক, কেন এই ধরনের অপরাধ বেড়ে চলছে? আর কি করেই বা এই অপরাধগুলো থেকে আমরা আমাদের সমাজকে মুক্ত করতে পারবো? আচ্ছা, একটা প্রসঙ্গে ঢোকার সময় আমি প্রথমেই বলছি, এই ধরনের অপরাধ ততদিন পর্যন্ত আমার সমাজ মুক্ত হবে না এই অপরাধ থেকে, যতদিন পর্যন্ত আমরা অপরাধের প্রতিবাদ করতে গিয়ে সেখানে ধর্ম দেখব। ততদিন পর্যন্ত আমাদের সমাজকে এই ধরনের অপরাধ থেকে আমরা মুক্ত করতে পারবো না, যতদিন আমরা অপরাধীর ধর্ম
বা নির্যাতিতার ধর্ম দেখব? যদি এই ধর্ম দেখি না, তাহলে আমরা যদি দেখি যে নির্যাতিতা আমার বিপরীত ধর্মী, তাহলে আমি প্রতিবাদ করব না। আমি যদি দেখি যে যে অপরাধ করেছে সে আমার ধর্মাবলম্বী, তাহলে আমি প্রতিবাদ করব না। আবার যদি তোমার নির্যাতিতা তোমার ধর্মাবলম্বী হয়, তাহলে তুমি প্রতিবাদ করবে। আমার ধর্মাবলম্বী হলে আমি প্রতিবাদ করব। অপরাধী তোমার ধর্মাবলম্বী হলে তুমি চুপচাপ থাকবে, আমার ধর্মাবলম্বী হলে আমি চুপচাপ থাকবো। ততদিন পর আমরা সমাজকে অপরাধ থেকে মুক্ত করতে পারবো না। দ্বিতীয়ত, আমরা যদি এই অপরাধের ক্ষেত্রে আমরা যদি রাজনৈতিক রং দেখি, তাহলে আমরা কোনোদিন আমাদের সমাজকে এই ধরনের অপরাধ থেকে মুক্ত করতে পারবো না। আজকে আমি দেখছি যে এই জামালদায় একটি নিরপরাধ 11 বছরের নাবালিকা ধর্ষণ হয়েছে, প্রতিবাদ করছে সনাতনী ঐক্য মঞ্চ, অন্যদিকে প্রতিবাদ করছে মুসলিম সম্প্রদায়। কেন এরা হিন্দু না হয়ে, মুসলিম না হয়ে, এরা মানুষ হিসাবে অপরাধের প্রতিবাদ করতে পারতো না? ততদিন পর্যন্ত আমরা আমাদের সমাজকে এই ধরনের অপরাধ থেকে মুক্ত করতে পারবো না, যতদিন এই হিন্দু রূপে প্রতিবাদ আর মুসলিম রূপে প্রতিবাদটা বন্ধ করে আমরা মানুষ হিসাবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবো, ততদিন পর্যন্ত আমরা এই অপরাধ থেকে মুক্ত করতে পারবো না। সেখানে কিছু মানুষ, আমি আবার কোড আনকোড বলে দিচ্ছি, প্রতিবাদী মানুষ প্রতিবাদী হয়, কিন্তু তার মধ্যে ওই বলে না হাজারো ভিড়ের মধ্যে কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে নামে, ঠিক সেই রকমই এই জামালদায় আমার বোনের বয়সী, আমার ভাস্তির বয়সী 11 বছরের নাবালিকা ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে হাজারো ভিড়ের মধ্যে কিছু বুনো জাল ঢুকে গেছে, কিছু ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। আমি দেখছিলাম যে এনামুল মিয়ার প্রথমে এদের লক্ষ্য ছিল, অপরাধটা শোনার পর এদের হয়তো মনস্কামনা ছিল অপরাধীকে আর নির্যাতিতাকে। যখনই দেখতে পেয়েছে যে অপরাধী হলো এনামুল মিয়া, তখনই এরা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। সেই প্রতিবাদের মিছিল এমন একটা আকার নিয়েছে যে প্রতিবাদী সমাজ ভাগ হয়ে গেছে। ধর্ষণের প্রতিবাদ করছে একদিকে হিন্দুরা করছে, অন্যদিকে মুসলিম সম্প্রদায় করছে, কিন্তু তারা তাদের ধর্মীয় পরিচয়ের মাধ্যমে প্রতিবাদ করছে, তারা মানুষ হিসাবে প্রতিবাদ করছে না। সেই মিছিল থেকে স্লোগান হচ্ছে বিশেষ ধর্মীয় স্লোগান, জেহাদি, দেশ কি গদ্দারো, গুলি, এরকম স্লোগান হচ্ছে। আচ্ছা বলুন তো, আমি একটা কথা বলি যে এনারা যদি এই যে যারা এই ধরনের স্লোগানিং করছে, একটা অন্যায়ের একটা অপরাধের প্রতিবাদ করতে গিয়ে সেখানে অপরাধী একজন বিশেষ ধর্মের জন্য, তাদেরকে আমি প্রশ্ন করছি, ঠিক এই জামালদার 11 বছরের নাবালিকা ধর্ষণের পরেই 27 তারিখে শীতলকুচিতে একটি 9 বছরের নাবালিকার ধর্ষণের খবর আমাদের সামনে এসেছে। এরা কি সেখানে গিয়ে প্রতিবাদ করেছে? হয়তো আমি এরপরে যে কথাটা বলবো, সেই কথাটা বললে হয়তো আমার কাছে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে বিভিন্ন প্রেশারাইজ আসতে পারে। আমি তারপরও বলতে বাধ্য হচ্ছি আজকে, কারণ এদের প্রতিবাদের ভাষা দেখে, এদের প্রতিবাদের রং দেখে, এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফালাকাটা ব্লকের খগেনাট সংলগ্ন জায়গায় একটি 4 বছরের শিশু ধর্ষণ হয়েছে। কেউ কি জানতে পেরেছেন যে নির্যাতিতার টাইটেলটা কি আর অপরাধী টাইটেলটা কি? সেই নির্যাতিতার বাড়িতে এসে এই যারা রাজনৈতিক ঘোলা জলে মাছ ধরতে নেমে এসে রাজনৈতিক ফায়দা তোলার জন্য নিজেদের মুখে একটা প্রতিবাদীর মুখোশ পড়েছে, তাই সেই বিজেপি দলের এমএলএ নির্যাতিতার বাড়িতে গেছে। তিনি একটি কি ফেসবুকে পোস্ট করেছে? কেন? সেখানে অপরাধীর টাইটেলটা কি ছিল একবার খুঁজে বের করে দেখবেন তো। অপরাধী বর্তমানে জেল হেফাজতে রয়েছে। নির্যাতিতার বয়স ছিল 4 বছর। 4 বছরের একটি শিশু ছিল, 4 বছরের শিশু, তাকেও ধর্ষণ করা হয়েছে। আমি তো সেখানে ধর্মীয় রং দেখতে যাইনি যে সেখানে ধর্ষককে আর ধর্ষিতাকে, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন যদি জানতে চান, তাহলে সেখানে এই মুখোশধারীরা সেই বিষয় নিয়ে কথা বলেনি কেন? সেখানে অপরাধী কোন ধর্মের ছিল সেটা একবার এরা দেখে চুপচাপ ছিল নাকি? এই হলো এদের প্রতিবাদের ভাষা। যদি ধর্ষণের মতো অপরাধের প্রতিবাদ আমরা করে থাকি বা প্রতিবাদী আমরা হয়ে থাকি, তাহলে যেমন আরজি করের প্রতিবাদ করব, ঠিক তেমনি আমরা জামালদার 11 বছরের নাবালিকার ধর্ষণের প্রতিবাদ করব। ঠিক তেমনি 27 তারিখে যে শীতলকুচির 9 বছরের নাবালিকার ধর্ষণের খবর আমাদের সামনে এসেছে, সেটারও আমরা প্রতিবাদ করব। ঠিক তেমনি সেই ফালাকাটার 4 বছরের শিশুর যে ধর্ষণের খবর আমাদের ভিতরকে কাঁপিয়ে দেয়, সেটারও প্রতিবাদ করব। তাহলেই
তাকে প্রতিবাদী বলা হয়। কিন্তু যখন আমি ধর্মীয় রং ভেদে, রাজনৈতিক রং ভেদে প্রতিবাদের ভাষাটা নির্ধারণ করব, ততদিন পর্যন্ত আমরা সমাজকে এই ধরনের অপরাধ থেকে মুক্ত করতে পারবো না। আপনারা দেখছেন, আমি এবার এই ঘটনার বৃত্তান্ত আপনাদেরকে বলবো। আমি আবারও কোট আনকোট বলছি, প্রতিবাদী হয়। সকল স্তরের ধর্ম নিরপেক্ষ মানুষ, সকল স্তরের প্রতিবাদী মানুষ, সচেতন মানুষ রাস্তায় নেমেছে। জামালদার 11 বছরের যে নাবালিকাকে ধর্ষণ করেছে সেই ধর্ষকের প্রতিবাদে রাস্তায় নেমেছে, তারা সর্বোচ্চ শাস্তি দাবি করছে। সেই সমস্ত প্রতিবাদী মানুষের সঙ্গে আমিও একমত। আমিও আমার এই মঞ্চ থেকে সেই 11 বছরের নাবালিকার ধর্ষকের প্রতিবাদে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কিন্তু আমি বললাম না, সকল প্রতিবাদী কিন্তু নয়। আমি যেটা বলছি এখন সেটা কিন্তু সকল প্রতিবাদী মানুষদের জন্য নয়। কিছু সেখানে মুখোশধারী মানুষ আছে যারা এই প্রতিবাদের নামে ধর্মীয় ফায়দা, রাজনৈতিক ফায়দা তোলার জন্য ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা সেখানে দেশ কি গদ্দারো, গুলি মারো এই ধরনের স্লোগানিং করছে, সেখানে একটি বিশেষ ধর্মের স্লোগানিং করছে, সেখানে জেহাদিদের গালিগালাজ করছে, সেখানে ধর্মীয়ভাবে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। তাদেরকে আমি প্রশ্ন করছি, এই মুখোশধারী মানুষদেরকে আমি বলছি যে এই আন্দোলনের গতি প্রকৃতির মধ্যে একটি দাবি এসেছে, অপরাধের প্রতিবাদ করতে গিয়ে অপরাধকে সমর্থন করছে। যে প্রথম দিকে যারা আন্দোলন করতে নেমেছিল, যারা সেই প্রতিবাদীদের মধ্যে কিছুজন এমনভাবে একজন পুলিশ অফিসারকে আক্রমণ করেছে যে তিনি ভীষণভাবে আক্রান্ত হয়ে গেছে। এই কারণে কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, হেফাজতে নিয়েছে। আর আজকের এই প্রতিবাদের মঞ্চে সেই অপরাধী যারা পুলিশ অফিসার, একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দিল, তাকে আক্রমণ করলো, তাদেরকে মুক্তির দাবি জানাচ্ছে। মানে একদিকে অপরাধের প্রতিবাদ করতে গিয়ে অন্য আরেকটি অপরাধকে এনারা স্বীকৃতি দিচ্ছে। এটা কি রকম প্রতিবাদ? যদিও আমি বলি ঘটনাটির বৃত্তান্ত, যে জামালদার যে ঘটনাটি ঘটেছে 11 বছরের নাবালিকা ধর্ষণ, সেই ঘটনায় পুলিশ তৎপরতার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজকের এই প্রতিবাদের মঞ্চ থেকে ওনার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি, সমাজের সকল স্তরের মানুষ দাবি করছে। আমিও সেই দাবিকে স্বীকৃতি দিচ্ছি এবং আমিও চাই যে কঠোর থেকে কঠোর, তারও উপর যদি কোনো কঠোর শাস্তি থাকে ওনাকে দেওয়া হোক। কিন্তু এই বিষয়ে আরও একটা বিষয় রয়েছে। আরজি করের ঘটনার সময়কালীন অবস্থায় রাজ্য সরকার একটা বিল এনেছিল, অপরাজিতা বিল। সেখানে বলা হয়েছে যে ধর্ষকের বা ধর্ষণের মতো মামলার সর্বোচ্চ শাস্তি একবারে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। সেই বিল রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল সরাসরি সেই বিলের মধ্যে সই না করে সেই বিলটি বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠায় এবং কেন্দ্র সরকারেরও সেই অপরাজিতা বিল নিয়ে অভিযোগ থাকে, সমস্যা থাকে। কেন্দ্র সরকারও জানায় যে এই বিলের মধ্যে একেবারে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড অনেকটা মনে হয় কঠোর হয়ে যায়। পরবর্তীতে সেই বিল আবার রাজ্য সরকারের কাছে ফেরত আসে। তাহলে এই ধর্ষকের মতো মামলায় সর্বোচ্চ শাস্তি কি দেওয়া সম্ভব? অপরাজিতার বিল, যেখানে পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের আরজি করের সময়ের যে তৎকালীন আন্দোলন, তৎকালীন মানুষের মধ্যে যে ক্ষোভ, মানুষের মধ্যে যে বিক্ষোভ, মানুষের প্রতিবাদের ভাষা দেখে সেই মুহূর্তে সেই বিলটি পাস করেছে বা সেই বিলটি এনেছে। কিন্তু সেই বিল ওই রাজ্যপাল, রাষ্ট্রপতি, কেন্দ্র সরকার বা রাষ্ট্রপতি হয়ে ফেরত আবার রাজ্য সরকারের কাছে এসেছে, কারণ মৃত্যুদণ্ড যে বিলে ছিল সেই বিল স্বাক্ষর হয়নি। তাহলে কি সম্ভব? বড় জোর ওই ঘুরপথের যাবজ্জীবন। তাহলে সর্বোচ্চ শাস্তি কি সম্ভব? যাবজ্জীবন। আমি তো চাই বা ধর্ষণের মতো মামলার একেবারে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমি চাই সেটা যে ধর্মাবলীর হোক, যে জাতির হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো রাজনৈতিক দলের হোক। অপরাধকে অপরাধের চোখে দেখতে হয়। ওই জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং দেখে অপরাধ বিবেচনা হয় না, তাদেরকে প্রতিবাদী বলে না। পুলিশ তৎপরতার সঙ্গে এনাকে গ্রেপ্তার করেছে। আর কি করতে পারে পুলিশ? এই মঞ্চ থেকে বর্তমানে একটি বিষয় আমার চোখে পড়ছে, অনেকে প্রশ্ন করছে যে আমাদের রাজ্য সরকার সেই অপরাধীর পরিবারকে, আমাদের পুলিশ সেই অপরাধীর পরিবারকে গার্ড করছে। আমি এখানে সভ্য মানুষকে, সভ্য সমাজকে বলে দিতে চাই যে আমাদের আইন কি বলে। আর আপনারা ভালো করে জানেন যে পুলিশ দ্রুততার সঙ্গে কিন্তু অপরাধীকে, যে মূল অভিযুক্ত, ওনাকে গ্রেপ্তার করে নিয়েছে। কিন্তু আমাদের আইন কি বলছে? যে অপরাধীর জায়গায়
কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন কোনোভাবে শাস্তি না পায়, তাহলে তার পরিবার, তার ওই বাড়িটি কি দোষ করেছে? তো তার মানুষ, আমরা জনতা, আমাদের আবেগ, আমাদের ক্ষোভ বিক্ষোভ অনেকটা, আমরা যদি আবেগের বশে সেই পরিবারের কোনো ক্ষতি করে ফেলি, তার দায়বদ্ধতা তো রাজ্য সরকারের, তার দায়বদ্ধতা তো রাজ্য পুলিশের। তাই পুলিশের এটা কর্তব্যের মধ্যে পড়ে সেই নিরপরাধ মানুষগুলোকে সিকিউর করা, সেই বাড়িটিকে সুরক্ষা দেওয়া। আমি ওই যারা প্রশ্ন করছে, আমি দেখলাম আমাদের ধূপগুড়ি থেকে একজন নেত্রী গেছিল, মেকি নেত্রী ওনাকে আমি বলি, সেই নেত্রী গেছিল ওনার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে। একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, সেই 4 বছরের, আমি বললাম না ফালাকাটা ব্লকে খগেনহাট সংলগ্ন 4 বছরের শিশু, ওখানে অপরাধীর বাড়িকে যেরকম সুরক্ষা দিচ্ছে, ঠিক এখানে নির্যাতিতার বাড়িকে সুরক্ষা দিতে হচ্ছে। একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। আর আমি বলবো যে এই সমস্ত জিনিসে পুলিশ প্রশাসন যে দায়ী নয় তা কিন্তু নয়। প্রচুর গ্রামেগঞ্জে এই ধরনের মামলা আসে যেগুলো পুলিশ প্রশাসন দাবিয়ে দেয়, কিন্তু কিছু কিছু মামলা মানুষ যেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে দাবাতে পারে না। পুলিশ প্রশাসন দায়ী রয়েছে, পুলিশ প্রশাসন বহু একাধিক মামলা দাবিয়ে দেয়। আমাদেরকে প্রতিবাদের ভাষাটা আরো পরিবর্তন করতে হবে। আমাদের প্রতিবাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা আবার বাড়াতে হবে, যাতে সরকার বাধ্য হয়ে এই ধরনের মামলার ক্ষেত্রে শাস্তি আরো কঠোর পাশ করতে বাধ্য হয়। আমাদেরকে এভাবে যদি আমরা ধর্ম, বর্ণ, রং দেখি না, তাহলে কোনোদিনও আমরা আমাদের সমাজকে এই ধরনের অপরাধ থেকে মুক্ত করতে পারবো না। আমি আবারও বলছি যে আমরা ঠিক যেরকম প্রতিবাদ করছি জামালদার 11 বছরের সেই নাবালিকার ধর্ষণের, আমি এই মঞ্চ থেকে প্রতিবাদ করছি সেই শীতলকুচির 9 বছরের নাবালিকার ধর্ষণের, আমি প্রতিবাদ করছি সেই ফালাকাটার 4 বছরের শিশুর ধর্ষণের। কিন্তু একটা কথা মনে করবেন, আমার প্রথম বিষয় ছিল যে আমাদের দেশে এই ধরনের মামলাগুলো কেন বেড়ে চলছে। কিছুটা আমি আলোচনা করলাম এবং কিছুটা আমি আবার আপনাদেরকে দেখাবো। মনে পড়ে কিছুদিন আগে আমাদের দেশে উন্নাও কাণ্ডের সেই খলনায়ক কুলদীপ সিং সাঙ্গার, মনে পড়েছে? শিক্ষিত সমাজ আপনাদেরকে প্রশ্ন করছি, সচেতন সমাজ আপনাদেরকে প্রশ্ন করছি। সেদিন তো আপনাদের একটা পোস্টও দেখিনি। এই কুলদীপ সিং সাঙ্গার যে উন্নাও কাণ্ডের খলনায়ক, তাকে বাঁচানোর জন্য পুরো বিজেপির রাজনৈতিক দল পথে নেমে গেছে। সাম দাম দণ্ড ভেদ সমস্ত কিছু লাগিয়ে দিয়ে জামিন পর্যন্ত তার হয়ে গেছে। ধর্ষকের মানে ধর্ষণের মতো একজন মামলায় যিনি অভিযুক্ত, যিনি জেল হেফাজতে রয়েছে, সেই ধর্ষক কুলদীপ সিং সাঙ্গারকে জামিন দেওয়া হয়ে গেল। তারপর কি জানেন? যখন সেই নির্যাতিতার মা, নির্যাতিতা দিল্লি গেটে এই জামিনের প্রতিবাদে রাস্তায় নেমেছে না, আমরা কিন্তু কেউ সমর্থন করিনি, আমরা কেউ ওনার হয়ে প্রতিবাদ করিনি। ওনাকে দিল্লি পুলিশ নির্যাতিতার পরিবারকে, নির্যাতিতার মাকে টেনে হিচড়ে অপরাধীর মতো আচরণ করলো। আমাদের তখন মানবিকতাটা খুলেনি। আরো হাস্যকর বিষয়, এই ধরনের বিষয়ের মধ্যে হাস্যকর বিষয় চলে আসে যখন ধর্ষক কুলদীপ সিং সাঙ্গারের হয়ে এক মহিলা রাস্তায় নামে, কি আই সাপোর্ট কুলদীপ সিং সাঙ্গার, আমরা প্রতিবাদ করি না। একজন মহিলা ধর্ষকের হয়ে, ধর্ষকের পক্ষে রাস্তায় নামছে দিল্লির মতো রাজপথে, আমরা প্রতিবাদ করি না। আমাদের মানবিকতা তখন চূর্ণ বিচূর্ণ হয় না। যখন রাম রহিমকে বছরের পর বছর, যিনি ধর্ষণের মতো মামলায় অভিযুক্ত, যিনি ধর্ষণের মতো মামলায় যার শাস্তি যাবজ্জীবন, সেই ধরনের অপরাধীকে যখন বারবার পেরোলে ওই শ্বশুরবাড়ি যাওয়া আসার মতো করে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে, ছাড়া হচ্ছে, তখন কিন্তু আমরা প্রতিবাদ করি না। তাহলে আমরা কি করে আমাদের সমাজকে মুক্ত করব? যখন ব্রিজভূষণ চরণ সিং এর মতো অপরাধীকে রাজনৈতিক দল জনপ্রতিনিধির টিকিট বিলোচ্ছে, আমরা কিন্তু প্রতিবাদ করি না। যখন সেই নির্যাতিতার পরিবার, নির্যাতিতার বাবাকে রাতের অন্ধকারে একটা বিশেষ ক্ষমতার সরকার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আমরা কিন্তু প্রতিবাদ করি না। তাহলে আমরা এ দেশকে কি করে ধর্ষণের মতো মামলা থেকে মুক্ত করব? আপনাদের কাছে প্রশ্ন থাকছে বন্ধুরা, যতদিন না পর্যন্ত আমরা সকল স্তরের মানুষ একসঙ্গে এই ধরনের অপরাধের প্রতিবাদে নামতে পারবো, যতদিন না পর্যন্ত আমরা সমাজের সকল ধর্মের, জাতির, সম্প্রদায়ের, বর্ণের মানুষ একত্রিত হয়ে মানুষ রূপে প্রতিবাদ করতে পারবো,
ততদিন পর্যন্ত আমাদের সমাজকে মুক্ত করতে পারবো না। আমরা যদি সবসময় এই ধরনের রাজনৈতিক মুখোশধারী ঘোলা জলে মাছ ধরতে নামা ব্যক্তিদের পিছনে প্রতিবাদ করি না, কোথাও না কোথাও আমাদের প্রতিবাদের ভাষাটা পরিবর্তন হয়ে যাবে, কোথাও না কোথাও আমাদের প্রতিবাদের ভাষার মধ্যে রং চলে আসবে, কোথাও না কোথাও আমাদের প্রতিবাদের ভাষার মধ্যে একটা ফারাক চলে আসবে। তাই আমি আজকের আমার এই মঞ্চ থেকে আমি সমাজের সকল স্তরের মানুষের কাছে আহ্বান করতে চাচ্ছি, সকলে আসুন জামালদার 11 বছরের সেই নাবালিকা মেয়ের ধর্ষকের প্রতিবাদে আমরা সকলে মিলে একত্রিত হয়ে প্রতিবাদ করি।